লোভে পাপ, পাপে মৃত্যু। অত্যধিক লোভের ফল সচরাচর ভালো হয় না। অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে সুখী হওয়া যায় না। এমনকি মৃত্যুর সময়ও নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। বন্ধুগণ, এই কথাগুলো হচ্ছে আমার লিখিত সমীক্ষা গল্পগ্রন্থের অন্তর্গত নজর নামক একটা ছোট গল্পের সার সংক্ষেপ। তো এবারে আমি এই গল্পটি পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আগেও বলেছি নজর, তো আর দেরি না করে এবার গল্পটি পড়ে শোনাচ্ছি। রোহাফতের বয়স 60 বছর হয়েছিল, কিন্তু তখন পর্যন্ত কারো সঙ্গে তার কোনো মনোমালিন্য হয়নি। তিনি এত নিরীহ ছিলেন। কিন্তু তার একটা দোষ ছিল, তার চোখ দুটো আদৌ একেবারে ভালো ছিল না। কেউ কোনো কিছু খাওয়ার সময় যদি তার চোখ পড়ে যেত, তবে সেদিন কিন্তু খানেওয়ালা লোকটির আর কোনো উপায় থাকতো না। সারাদিন লোটা বদনা নিয়ে দৌড়ুতে দৌড়ুতে একেবারে সারা হয়ে যেতে। কেউ কেউ সঙ্গে সঙ্গে কাপড় নষ্ট করে দিতে। রোহাফতের নজরের কেরামতি এত বেশি ছিল। তার নজরের কথা গ্রামের সবাই জানতেন, তাই কেউ খাওয়ার সময় তাকে কাছে কোথাও দেখলে খাবার নিয়ে এক দৌড়ে লুকিয়ে পড়তেন। রোহাফতও জানতেন যে নজরের ভয়ে সবাই তার আড়ালে খাবার খেতে চাইতেন। বাড়ির কাজকর্ম একেবারে করত না বলে কাবিলকে তার বাবা মাঝে মধ্যে গালি পারতেন। কাবিলের বাড়ি রোহাফতের বাড়ির কাছে ছিল। সম্পর্কে সে ছিল রোহাফতের নাতি। বয়স তখন তার কি হবে, আনুমানিক 20 বছরই হবে। সে রোহাফতকে দাদা বলে ডাকত। একদিন কাজের ব্যাপারে কাবিল তার পিতার গালি খেয়ে বড় ব্যথিত মনে ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনের রাস্তায় একপাশে নীরব হয়ে বসে রইল। কিছুক্ষণ পর রোহাফত সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি কাবিলকে রাস্তায় একা এভাবে বসে আছে দেখে জিজ্ঞেস করলেন, কি রে কাবিল, ওভাবে একা বসে কি করছিস? কাবিল বিষণ্ণ মুখে উত্তর দিল, কি আর করব দাদা, আমি তো আর কিছুই করতে পারি না। এই বলে আর কোনো কথা না বলে চুপ করে বসে রইল। রোহাফত কাবিলের কণ্ঠস্বর শুনে ও ভাবভঙ্গি দেখে বুঝে ফেললেন যে কাবিলের বাবা আজ তাকে কাজের জন্য গালি দিয়েছেন। তাই তিনি তার বিষণ্ণতা হালকা করার জন্য বাড়ির কাজ কিছুটা করতে পরামর্শ না দিয়ে বরং হাসি মুখে বললেন, দূর পাগল, কোনো কাজ করতে পারিস না, তাতে এত আক্ষেপ করার কি আছে? যে কাজ করে না তার কি দিন যায় না? আর যে কাজ করলো না তার কি দিন গেল না? আর যে কাজ করবে না তার কি দিন যাবে না? আমি নিজেও তো কোনো কাজ করতে পারি না, তাই আমার কি দিন যাচ্ছে না? রোহাফতের রসিকতায় কাবিল মনে অনেকটা আনন্দ পেল। তাই সেও ফুর্তিস্বরূপ দাদাকে বলল, তুমি আর কোনো কাজ করতে না পারলেও অন্তত নজর তো দিতে পারো, কিন্তু আমি তো আর তাও পারি না। রোহাফত বললেন, তা পারি বটে, কিন্তু এতে তো আমার কোনো লাভ নেই, এবং যাদের খাবারে নজর দিই তাদেরও কোনো লাভ নেই, বরং তাদের বড় কষ্ট হয়। উভয়ের মধ্যে এভাবে আরও কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর কাবিল নীরব হয়ে নিচের দিকে কিছু সময় কি একটা ভেবে নিল। তারপর মুখ তুলে রোহাফতের দিকে চেয়ে বলল, শোনো দাদা, মূল থেকেই তো আমি কিছুই করতে পারি না, এবং তুমিও তো এখন নজর দেওয়া ব্যতীত আর কিছুই করতে পারো না। তাছাড়া তোমার বাড়িতে এমন কোনো কাজও নেই। সামান্য যা আছে তা তো তোমার ছেলে দুটি করে ফেলে। তাহলে চলো আমরা দাদা নাতি মিলে অন্য কোথাও গিয়ে একটা ব্যবসা আরম্ভ করি। রোহাফত বললেন, ব্যবসা করতে হলে তো টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই, এবং তুইও টাকা পাবি কোথায়? কাবিল কোমল কণ্ঠে বলল, না দাদা, আমি যে ব্যবসার কথা ভাবছি তাতে খুব টাকার দরকার নেই। সামান্য টাকা হলেই হয়ে যাবে, এবং তাও একলা আমিই দিয়ে দেব। রোহাফত আশ্চর্য হয়ে ব্যবসাটির বিষয়ে জানতে চাইলে কাবিল তাকে বিস্তারিতভাবে বলল। তিনি তার কথায় রাজি হলেন। তারপর উভয় নিজ নিজ বাড়িতে চলে গেলেন। তারা যে ব্যবসাটি করবেন সেটা করতে তাদের কাছে বহু তেজস্বী একজন মোল্লার প্রয়োজন। পরদিন থেকে কাবিল চারদিকে এরকম একজন মোল্লা খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পর অবশেষে বহু দূরে অন্য এক গ্রামে ফিরদৌসী নামক তেজস্বী একজন মোল্লার সন্ধান পেল। মোল্লাটি যুবক ছিলেন। তার তেজ থাকলেও সময় মতো চারটে কাবা ও এদিক ওদিক ঘোরাঘুরি ছাড়া আর কোনো কাজ তার ছিল না। এখন ফিরদৌসী তাদের ব্যবসার যোগ্য হবেন কিনা তা পরীক্ষা করার জন্য কাবিল একটা কাজ করল। দুদিন পরে সে তার বাড়িতে উন্নত মানের কিছু খাবারের ব্যবস্থা করে মোল্লা ফিরদৌসী ও তার নিজের গ্রামের আরেকজন মুরব্বীকে নেমন্তন্ন করল। নেমন্তন্নের সময় ছিল রাত। নির্দিষ্ট সময়ে ফিরদৌসী ও মুরব্বী এসে কাবিলের বাড়িতে হাজির হলেন। কিছুক্ষণ পরেই শুরু হলো খাওয়া। তাদেরকে খাওয়াচ্ছিল স্বয়ং কাবিল। বড় বড় মাছ মাংসের টুকরো সে তাদের থালায় তুলে দিচ্ছিল। খাওয়া শেষ হওয়ার অল্পক্ষণ পূর্বে
মুরব্বির খাবারে নজর দেওয়ার জন্য কাবিল বাইরে এসে রোহাফতকে ইঙ্গিত করল। তাদের উভয়ের, কাবিল ও রোহাফতের পূর্বের সংকল্প অনুযায়ী রোহাফত ইতিপূর্বে বাইরে অন্ধকারে দাঁড়িয়েছিলেন। কাবিলের ইঙ্গিত পেয়ে তিনি ঘরে ঢুকে মুরব্বির থালায় চাইতে না চাইতে মুরব্বির পেট ফুলে গুড় গুড় শব্দ করতে শুরু করল। অবস্থা বেশি খারাপ বুঝে মুরব্বি খুব শিগগির হাত ধুয়ে উঠে কাবিলকে বললেন, কাবিল, আগে আমাকে একটা বদনা দাও, আমি আর পারছি না। কাবিল বদনা এনে দিলে মুরব্বি সেটা নিয়ে তীর বেগে গন্তব্যস্থলের দিকে দৌড়লেন। অনেকক্ষণ পরে তিনি ফিরে এলেন। ফিরে এসে ঘরে পা ফেলতে না ফেলতে আবার তার পেটে গন্ডগোল শুরু হলো। তিনি ফের উঠে দৌড় দিলেন। এবার ফিরে আসার পর কাবিল তাকে বলল, আপনার পেটে গন্ডগোল করছে বুঝি? খাবারে মনে হয় ঘরে কারো নজর লেগে গেছে। আজ আমাদের ঘরে বাইরেরও কিছু লোক আছেন, বোধ হয় তাদের মধ্যে কারো। আচ্ছা, একটু দাঁড়ান, মৌলানা সাহেব আপনাকে লবণ পড়ে দেবেন, আশা করি আরাম হয়ে যাবে। এই বলে সামনে রাখা লবণের ছোট বাটিটা ফিরদৌসির কাছে এগিয়ে দিল। ফিরদৌসি লবণ পড়তে শুরু করলেন। এদিকে মুরব্বি পেটে টিপে ধরে ছটফট করতে করতে বললেন, মৌলানা সাহেব, লবণ তাড়াতাড়ি পড়ে দিই, আমার পেটে আবার গন্ডগোল করছে। ফিরদৌসি লবণ পড়ে দিলে মুরব্বি তা থেকে কিছু খেলেন এবং সঙ্গে সঙ্গে আরাম পেয়ে গেলেন। এবার কাবিল বুঝতে পারল যে মোল্লা ফিরদৌসি দ্বারা তাদের ব্যবসা ভালোভাবেই চলবে। তাই সে মনে মনে বড় খুশি হলো। কিছুক্ষণ পর কাবিল ফিরদৌসি ও মুরব্বিকে বিদায় দিল। তারা চলে যেতে কাবিল ফিরদৌসিকে বলল, মৌলানা সাহেব, কাল সকালে আপনি বাড়ি থাকবেন, আমি আপনার কাছে যাব, একটু কাজ আছে। ফিরদৌসি তার কথায় সম্মতি জানিয়ে চলে গেলেন। পরদিন সকালে কাবিল ফিরদৌসির সঙ্গে সাক্ষাৎ করে বলল, মৌলানা সাহেব, আপনি তো বাড়িতে বেকার হিসেবে আছেন, তাই আমাদের একটু সাহায্য করুন। আপনি সাহায্য করলে দূরে কোথাও গিয়ে আমরা একটা ব্যবসা করতে পারবো। ব্যবসায় আপনার কোনো টাকা দিতে হবে না, তবু আপনি সমান অংশীদার হয়ে থাকবেন। কী ধরনের সাহায্য বলে ফিরদৌসি প্রশ্ন করলে কাবিল বলল, আমার একজন লোক খাওয়ার সময় মানুষকে নজর দেবেন, আর আপনি ওই মানুষগুলিকে লবণ পড়ে দেবেন, ব্যাস, আর কোনো কাজই নেই। কাবিলের কথায় ফিরদৌসি কিছু অবাক হলেন এবং কিভাবে নজর দেওয়া ও কিভাবে লবণ পড়ে দেওয়া ও এতে কীরকম ব্যবসা বলে প্রশ্ন করলে কাবিল তাকে বিস্তারিতভাবে সব বুঝিয়ে বলল। তিনি তার কথায় রাজি হলে সে খুশি হয়ে বলল, ঠিক আছে, ব্যবসার জায়গা ঠিক করে আমি আপনাকে জানাবো। এই বলে সে চলে গেল। কাবিলের বাড়ি থেকে অনেক দূরে বড় একটা বাজার ছিল। সেখানে প্রত্যহ বাজার হতো। সেই বাজারে একটা রেল স্টেশন ছিল। কাবিল সেখানে স্টেশনের কাছে একটা ঘর ও স্টেশন থেকে কিছু দূরে আরেকটা ঘর ভাড়া করল। স্টেশন থেকে কিছু দূরের ঘরে সে তাদের 3 জন থাকার ব্যবস্থা করল এবং স্টেশনের কাছের ঘরে জ্বর, কাশি, মাথার বেদনা, দাস্ত এমন সাধারণ কিছু রোগের ওষুধ কিনে রাখলো। তারপর সেটার ওপরে একটা সাইনবোর্ড টাঙ্গালো। টাঙ্গানোর আগে সেটাতে লাল রং দিয়ে বড় করে লেখালো, মজুমদার আরোগ্য নিকেতন। এখানে বিশেষ করে পেট ফুলা, পাপা, বদহজম, ডেকুর, দাস্ত এবং মাথার বেদনা, জ্বর, কাশি ইত্যাদি রোগের ওষুধ পাওয়া যায়। এখন তারা 3 জন ব্যবসার জন্য বাড়ি থেকে বেরিয়ে সেই বাজারে চলে গেলেন। প্রথমে কয়েকদিন দিনের বেলা কাবিল তার ওষুধালয়ে বসে সামান্য কিছু টাকার ওষুধ বিক্রি করত এবং নজরদাতা রোহাফত ও নজর নিবারক ফিরদৌসি অন্য যে ঘরে থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে থাকতেন। রাত হলে কাবিল তার ঔষধালয় বন্ধ করে রোহাফত ও ফিরদৌসির সঙ্গে সেই ঘরে গিয়ে থাকতেন। এভাবে কয়েকদিন গত হলে একদিন রাত তারা 3 জন মিলে নজরের ওষুধ বানাতে শুরু করলেন। নজরের ওষুধ তো হলো কেবল লবণ পড়া, কিন্তু মানুষেরা লবণ না চেনার জন্য তারা অন্য পদ্ধতি অবলম্বন করলেন। প্রথমে ফিরদৌসি কিছু লবণ পড়ে এক জায়গায় রাখলেন। তারপর তারা কিছু ময়দা ভাজা করলেন। তারপর পড়া লবণ, ভাজা ময়দা ও কিছু গুড় একত্র করে খুব ভালোভাবে মাখলেন। তারপর তা দিয়ে ট্যাবলেটের মতো ছোট ছোট বেশ কয়েকটা বড়ি বানালেন। এরপর প্রত্যেক প্যাকেটে 5টা করে বড়ি ঢুকিয়ে অনেকটা প্যাকেট তৈরি করলেন। আগামীকাল থেকে শুরু হবে তাদের ব্যবসা। পরদিন সকালে উঠেই কাবিল এই ওষুধগুলো নিয়ে তার ফার্মেসিতে চলে গেল। তার কিছুক্ষণ পর রোহাফত বের হলেন মানুষকে নজর দেওয়ার জন্য এবং ফিরদৌসি ঘরে বসে রইলেন। কাবিলের ফার্মেসি যেখানে ছিল তার সামনে ছিল চা মিষ্টির খুব বড় বড় কয়েকটা দোকান। ট্রেনে যাতায়াতকারী বিস্তর লোক এই দোকানগুলিতে চা মিষ্টি খেতে। আগের রাতের সংকল্প অনুযায়ী সেদিন সকালে রোহাফত নজর দেওয়ার জন্য সেই দোকানগুলোর একটিতে গিয়ে ঢুকলেন। ঢুকে খানসামাকে 1 কাপ চা এর অর্ডার দিয়ে বসে রইলেন। দোকানে তখন প্রচুর লোক, কেউ চা, কেউ মিষ্টি, কেউ লুচি, কেউ অন্য কিছু খাচ্ছিলেন।
কিছু পরে রহাফতের সামনে চা এলে তিনি চা খেতে খেতে তার পাশের একটা লোকের প্লেটে চেয়ে সঙ্গে সঙ্গে আবার চোখ ফিরিয়ে আনলেন। তিনি এক দেখাতে কেবল একজনকে নজর দিতেন। ভাবতেন একসঙ্গে সবাইকে নজর দিলে সবার দৌড় একসঙ্গে পড়ে যাবে ও একজনের রূপ অন্যজনের কাছে ধরা পড়ে যাবে। তখন যদি লোকেরা ভাবে কি হলো, হঠাৎ সবার এমন অবস্থা হলো কেন? তা সে যাই হোক, রহাফত যে লোকটির প্লেটে চেয়েছিলেন সে তখন চা লুচি খাচ্ছিল। রহাফতের চোখ পড়তে না পড়তেই তার পেটে ফুলা ফাঁপা ও গুড়গুড় শব্দ করতে শুরু হলো। লোকটি খুব শিগগির খাওয়া সেরে পয়সা দিয়ে দোকান থেকে বেরিয়ে কাবিলের ফার্মেসিতে গিয়ে 10 টাকার ওষুধ কিনে সঙ্গে সঙ্গে খেল। আগে বলতে ভুলে গিয়েছিলাম, কাবিলের নজরের ওষুধের প্যাকেটের দাম 10 টাকা। শ্রদ্ধেয় পাঠক, আপনি বুঝতে পারছেন যে নজর লাগার পর মানুষের পেটের যে অবস্থা হয়, তাতে 10 টাকার ওষুধ কেন, 100 টাকার ওষুধ খেতেও মানুষ পিছপা হবেন না। যা হোক, লোকটি কাবিলের ওষুধ খেয়ে আরাম পেল। তবুও কোন সময় কি হয়, লজ্জা পেতে তো আর সময় লাগবে না। বোধ করি এই ভেবে গন্তব্যস্থলে না গিয়ে বাড়িতে ফিরে গেল। লোকটি কোথায় কি করছিল, রহাফত বসে বসে তা দেখে মনে মনে খুবই খুশি হলেন। কিছুক্ষণ পর রহাফত তার চেয়ার থেকে 2 চেয়ার আগে বসা আরেকটি লোকের প্লেটের দিকে চাইলেন। সে তখন মিষ্টি খাচ্ছিল। চাইতে না চাইতেই লোকটির পেটের অবস্থা বড় বেহাল হয়ে দাঁড়ালো। সেও খুব তাড়াতাড়ি মিষ্টি খেয়ে দৌড়ে মালিকের পয়সা দিতে গেল। কিন্তু মালিক তখন অন্যের সঙ্গে ব্যস্ত থাকায় লোকটি পেটে টিপে ধরে তাড়াতাড়ি পয়সা রাখুন এই বলে ছটফট করতে লাগলো। যা হোক, সে পয়সা দিয়ে কাবিলের দোকানে গিয়ে ওষুধ কিনে খেয়ে আরাম পেয়ে চলে গেল। এভাবে আরও অনেকক্ষণ এই দোকানে বসে নজর দেওয়ার পর রহাফত অন্য এক দোকানে চলে গেলেন। সেখানেও বিস্তর লোককে নজর দিয়ে তিনি অন্য আরেক ঘরে গিয়ে বসলেন। এভাবে সারাদিন তিনি ও দোকান থেকে সে দোকানে গিয়ে বসে বসে মানুষকে নজর দিলেন এবং সারাদিন কাবিলের ওষুধ বিক্রি হলো। রাত হলে কাবিল, রহাফত ও ফিরদৌসী সবাই তাদের থাকার করে মিললেন। তখন তারা প্রত্যেকে বিক্রিত ওষুধের টাকাগুলো বারবার গুনে দেখলেন। সেদিন 790 টাকার ওষুধ বিক্রি হয়েছিল এবং ঔষধও প্রায় শেষ হয়েছিল। সবাই তখন আহ্লাদে আটকানা হয়েছিল। এইরকম প্রতিদিন রাত্রে তারা ওষুধ বানাতেন এবং দিনের বেলায় ট্রেনে যাতায়াতকারী লোকদের নজর দিয়ে তাদের কাছে বিক্রি করতেন। নজরে আক্রান্ত লোকেরা প্রথমে ভাবতেন না যে একটা লোক তাদের নজর দিয়েছে, বরং তারা মনে করতেন যে হঠাৎ কি একটা কারণে তাদের পেটে গণ্ডগোল করেছে। ধীরে ধীরে পরে তারা সতর্ক হয়েছিলেন। তবে তা কাবিলদের ব্যবসা 6 মাস চলার পর 6 মাস পরে এই স্টেশন দিয়ে অন্যত্র যাতায়াতকারী সব লোক প্রকাশ্যে জেনে ফেলল যে এখানে কি একটা দোষ আছে। খাবার খেলেই পেটে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। তাই লোকেরা এখানে খাওয়া একেবারে বন্ধ করে দিল। খাবারের সব দোকানে বিক্রি প্রায় বন্ধ হয়ে গেল। কাবিলের ফার্মেসিতেও বিক্রি বর্তমানে একদম নেই। তবে ইতিপূর্বে 6 মাসে তার ফার্মেসিতে 1,40,000 টাকার মতো ওষুধ বিক্রি হয়েছে। বর্তমানে এখানে তাদের ব্যবসা চলছে না বলে কাবিলের দল তাদের ব্যবসা নিয়ে স্থানান্তরিত হলে। এবার তারা এখান থেকে রেল স্টেশনওয়ালা আরেক বাজারে চলে গেলেন। সেখানেও তারা আগের মতো 2টো ঘর ভাড়া রেখে আগের সব পদ্ধতি অবলম্বন করে ব্যবসা শুরু করলেন। সেখানে তাদের ব্যবসা আরও 1 বছর অবাধে চলল। তারপর ব্যাঘাত ঘটলে সেখান থেকে রেল স্টেশনওয়ালা আরেক বাজারে গিয়ে তাদের ব্যবসা শুরু হলো। আগের বাজারে অন্যান্য লোককে নজর দেওয়ার সময় একদিন রহাফত পাশের গ্রামের একটা যুবককেও নজর দিয়েছিলেন। যুবকটি ছিল অন্য ধরনের। এত সহজে তার নজর লাগতো না। এক কথায় সাধারণ নজরদাতারা নজর দিয়ে তাকে কিছুই করতে পারতেন না। কিন্তু আমরা তো জানি যে আমাদের রহাফতের নজর থেকে বাঁচনেওয়ালা কোনো লোক আজও পৃথিবীতে জন্মায়নি। তাই যুবকটিরও নজর লেগেছিল, তবে তা একটু দেরিতে। রহাফত নজর দেওয়ার পর সঙ্গে সঙ্গে তার পেটে গণ্ডগোল করেনি। তাই সে ভালোয় ভালোয় কোনো রকম বাড়ি পর্যন্ত পৌঁছতে পেরেছিল। পৌঁছার পর তো শুরু হলো কিয়ামত। সারাদিন তার কত যে কষ্ট হলো তা আর কি বলবো। এর মধ্যে সে গ্রামের অন্য ছোট এক ওষুধের দোকান থেকে বহু ওষুধ খেলো, কিন্তু কোনো কাজ হলো না। আসলে তো তার নজর লেগেছে অন্য ওষুধে কাজ হবে না, তার জন্য দরকার লবণ পড়া। কিন্তু সে না জেনে বারবার ওষুধ গিলেছে এবং কষ্টও করেছে। অবশেষে বিকালবেলা সে ওষুধ নিতে অন্য একজনকে পাঠালো কাবিলের ফার্মেসিতে। কারণ গ্রামের সবাই ইতিপূর্বে জানতে পেরেছিল যে পেটের গণ্ডগোলের ওষুধের জন্য কাবিলের ফার্মেসি বিখ্যাত। তা সে যাই হোক, কাবিলের ওষুধ সেবন করার সঙ্গে সঙ্গেই যুবকটি আরাম পেয়ে গেল। কিন্তু সেখানে ব্যবসার 1 বছর পূর্ণ হতেই রহাফতের শরীর একটা রোগে খুব দুর্বল হয়ে পড়ল। কিছু চিকিৎসা করিয়েও আরাম হলো না। ব্যবসার আসল মানুষটি
রোগাক্রান্ত হওয়ায় তারা ব্যবসা ছেড়ে সেখান থেকে বাড়ি অভিমুখে রওনা হলেন। ব্যবসার প্রথম থেকে শেষ পর্যন্ত 2.5 বছরে তারা প্রায় 6 লক্ষ টাকা সঞ্চিত করে রাখতে পেরেছিলেন। এগুলো 3 জন সমান ভাগে ভাগ করে নিলেন। রহাফত বাড়ি এসে সঞ্চিত টাকা থেকে কিছু টাকা দিয়ে শরীরের ভালো চিকিৎসা করিয়ে আরাম পেলেন ও কিছু টাকা দিয়ে বড় ছেলেটির বিয়ে দিলেন এবং বাকি টাকা ব্যাংকে রেখে দিলেন। মোল্লা ফিরদৌসিও হাতে সামান্য টাকা রেখে বাকি সব ব্যাংকে রেখে দিলেন। কিন্তু কাবিল একটাও টাকা ব্যাংকে না রেখে ও কোনো খরচ না করে সব টাকা দিয়ে বাজারে গিয়ে বড় একটা মুদিখানা করলো। খোলার পর থেকে ধীরে ধীরে সেটার উন্নতি হতে শুরু হলো। কাবিল বাজারে মুদিখানা খোলার আজ 6 বছর হয়ে গেছে। এখন সে অঢেল ধনবান এক ব্যক্তি বনে গেছে। আজ তার গাড়ি বাড়ির কোনো অভাব নেই। প্রত্যহ সকাল বিকাল লাল রঙের শৌখিন গাড়িতে মুদিখানায় যাতায়াত করে। এদিকে ফিরদৌসি ও রহাফত ব্যাংকে টাকা রাখলে উভয়ের এক একটা অন্তরায় থাকায় তাদের আর্থিক তেমন উন্নতি হলো না। আজ কয়েকদিন থেকে রহাফতের শরীরে বড় অসুস্থতা দেখা দিল। অনেক চিকিৎসা করিয়েও কোনো আরাম হচ্ছে না। বোধ হয় পৃথিবীতে টিকে থাকার মেয়াদ আর তার খুব বেশি নেই। কিছুদিন পরে একদিন সকালে কাবিল স্নান করে কাপড় পরে খেয়ে দিয়ে বাজারে মুদিখানায় যাওয়ার জন্য গাড়িতে গিয়ে সবে উঠল। এমন সময় রহাফতের নাতি সম্পর্কিত পাশের ঘরের একটা ছেলে দৌড়ে কাবিলের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কাবিল ভাই, দাদা বোধ হয় আর বাঁচবেন না। তার অবস্থা একেবারে ভালো নয়। এখন কেবল তোমাকে ডাকছেন। চলো, শিগগির চলো আমার সঙ্গে। কাবিল এক মুহূর্ত বিলম্ব না করে ছেলেটিকে তার গাড়িতে উঠিয়ে রহাফতের বাড়ির দিকে রওনা হলো। বাড়ির সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে সে রহাফতের ঘরের দিকে চলল। ঘরে তখন পুরুষ ছাড়া অনেক স্ত্রীলোকও ছিলেন। কাবিল ঘরে ঢোকার সময় স্ত্রীলোকেরা একটু সরে দাঁড়ালেন। সে তখন শায়িত মুমূর্ষ রহাফতের শিয়রে গিয়ে বসল। তাকে পাওয়া মাত্র রহাফত তার হাত দুটো ধরে টেনে বুকের ওপরে নিয়ে এই বলে কাঁদতে লাগলেন, ভাই, মানুষকে নজর দিয়ে কত না কষ্ট দিয়েছি। আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? তোমার সঙ্গে অনেক চলাফেরা করেছি। আমার কোনো ব্যবহারে কোনোদিন যদি কষ্ট পেয়ে থাকো তবে নিজ দয়াগুণে ক্ষমা করে দিও। আমার সময় একেবারে অন্তিম হয়ে গেছে। তুমি আমার জন্য মঙ্গল কামনা করো। ফিরদৌসির সঙ্গে দেখা হলো না। তুমি তাকে পেয়ে বলবে যে তিনিও যদি আমার কোনো ব্যবহারে কোনোদিন কোনো কষ্ট পেয়ে থাকেন তবে আমি অধমকে যেন ক্ষমা করে দেন এবং আমার জন্য মঙ্গল কামনা করেন। এসব কথা বলতে বলতে রহাফতের কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল। তিনি নির্বাক মুখে এক দৃষ্টে কাবিলের প্রতি চেয়ে রইলেন এবং কাবিলও নীরব হয়ে অপলক চক্ষে রহাফতের দিকে চেয়ে রইল। রহাফতের কথা শুনে তখন কাবিলের 2 চোখ থেকে অনবরত জল বেরিয়ে 2 গাল ভিজিয়ে নিচে পড়তে লাগলো। কারণ যে মানুষটির জন্য সে এত ধন দৌলতের মালিক হয়েছে, আজ সেই মানুষটি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। কত দুঃখের বিষয়। অল্পক্ষণ পরে রহাফত কাবিলের কাছ থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়ে চোখ দুটো বুঝলেন। তখন কাবিল দাদা দাদা বলে তাকে 3-4 বার ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। সঙ্গে সঙ্গে সমস্ত ঘরব্যাপী কান্নার রোল উঠে গেল। তো বন্ধুগণ, এই হচ্ছে আমার গল্প নজর। গল্পটি পড়ে যদি আপনারা বর্তমান যুগের উপযোগী বলে মনে করেন আর পরে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও পড়ার বা এনজয় করার সুবিধা করে দেবেন। তো আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন।